আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি, তাই চলো দেরি না করে আমরা বইটিকে সংগ্রহ করে ফেলি। কিভাবে সংগ্রহ করব? টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ অথবা নিকটস্থ লাইব্রেরি থেকে তুমি বইটি সংগ্রহ করে নিতে পারবে। চলো আমরা মূলত একটি সৃজনশীল সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো, আজকে আমরা সৃজনশীল সলভ করবো হচ্ছে ঢাকা বোর্ড 2023। প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করব, এরপর প্রশ্নটা আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নটাতে কি বলছে, বলা আছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাবার লবণ। এটা কি আসলে বলো তো? খাবার লবণ। ওকে, তো এই খাবার লবণ একটি যৌগ যার গলনাঙ্ক কত বলো তো? গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। মানে যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ সম্পূর্ণ পরিমাণ গলে যায় সেটাকে আমরা তার গলনাঙ্ক তাপমাত্রা বলি। তাহলে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ পরিমাণ গলে যাবে, অর্থাৎ গলিত অবস্থায় পরিণত হবে। এবং দেখো এর স্ফুরণাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। অপর একটি যৌগ হচ্ছে HCl, এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা একটি তীব্র অ্যাসিড। ওকে, ক্লোরিনযুক্ত অ্যাসিড সাধারণত তীব্র অ্যাসিড। ওকে, তাহলে এখন দেখো আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলছে। ক নাম্বার প্রশ্নে বলা আছে ঊর্ধ্বপাতন কাকে বলে? যে সকল পদার্থকে তাপ দিলে, মানে যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সেগুলো সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে যদি আমরা আবার শীতলীকরণ করি অথবা ঘনীভবন করি, ঘনীভবন আর শীতলীকরণ একই কথা, তাহলে সেক্ষেত্রে যদি আমরা আবারও কঠিন অবস্থা ফিরে পাই সেই সকল পদার্থকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন পদার্থ বলবো বা ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। অর্থাৎ ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কোনো তরল অবস্থা থাকবে না। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছো। এরপর আসো খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো? খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে লোহার মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, প্রথম আমাদেরকে জানতে হবে পদার্থের পরিবর্তন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন আমরা কাদেরকে বলতেছি? অর্থাৎ কোনো পদার্থের যদি বাহ্যিক কোনো পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কোনটা? যে পরিবর্তনটা একবার পরিবর্তিত হলে পূর্বের অবস্থায় ফিরে আসা যায় না, যে পরিবর্তনটা বাহ্যিক না, এটা কি বলতো? একবারে পুরোপুরি একটা পরিবর্তন। ধরে নাও তুমি যে সকল মৌলকে নিয়ে বিক্রিয়া করবা, উৎপাদে ঠিক তার ভিন্ন ধরনের তুমি কি মৌল পাবা। অর্থাৎ বিক্রিয়কের সঙ্গে উৎপাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কোনো মিল থাকবে না। এই সকল পরিবর্তনকে আমরা কি বলি বলতো? রাসায়নিক পরিবর্তন। তো এই যে দেখো লোহায় মরিচা পড়া, এটা একটা রাসায়নিক পরিবর্তন। কিভাবে? তুমি ধরে নাও যদি একটি লোহাকে কি করো, লোহা বলতে কি আয়রনকে বোঝানো হচ্ছে, তুমি যদি রেখে দাও তাহলে জলীয় বাষ্পের উপস্থিতিতে সে কি করবে বলতো? বাতাসের যে অক্সিজেন আছে সেই অক্সিজেন সহযোগে জারিত হবে। ঠিক আছে, জারিত হয়ে এখান থেকে মূলত আমাদের কি উৎপন্ন করবে বলতো? FeOH3 উৎপন্ন করবে। বিক্রিয়াটা চাইলে তোমরা সমতা করে নিতে পারো, যেমন তুমি এখানে 2Fe ব্যবহার করতে পারো, 1.5 মোল ধরে নাও তুমি অক্সিজেন ব্যবহার করতে পারো এবং 3 মোল তুমি হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারো, অর্থাৎ H2O ব্যবহার করতে পারো। তাহলে এখান থেকে 2FeOH3 পেয়ে যাবে তুমি। দেখো এইটা কি আরো কিছুদিন রয়ে গেলে কি হবে বলতো? কিছুদিন রয়ে গেলে এটা মূলত পরবর্তীতে আমাদের মরিচায় পরিণত হবে। মরিচাটা কিভাবে পরিণত হয় দেখো, Fe2O3 ফেরিক অক্সাইড যেটাকে বলি আমরা, এবং তার সঙ্গে আমাদের N মোল অর্থাৎ কত সংখ্যক পানি উৎপন্ন হয় সেটা কিন্তু অজানা। এই জন্য আমরা এখানে ব্যবহার করি NH2O। তাহলে দেখো এটা হচ্ছে মূলত মরিচা। তাহলে এখন তুমি লক্ষ্য করো মরিচা যে সৃষ্টি হইলো, মরিচার কিন্তু ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুটোই কিন্তু আলাদা। কার থেকে? আয়রনের থেকে। যেমন কিভাবে দেখো, আয়রন কিন্তু কি হয়? চুম্বক দ্বারা আকর্ষিত হয়, কিন্তু মরিচা চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। ঠিক আছে, তার মানে তুমি দেখো বিক্রিয়ক পদার্থে যা ছিল ঠিক উৎপাদ পদার্থে তার ব্যতিক্রম ধর্মী কিছু তৈরি হয়েছে। এই জিনিসটাকে আমরা কি পরিবর্তন বলবো বলতো? রাসায়নিক পরিবর্তন। মানে রাসায়নিক পরিবর্তন যদি একবার সংঘটিত হয় পূর্বের অবস্থায় কিন্তু কোনোভাবে কি করা যাবে না, ফিরে আসা যাবে না। দ্যাটস ওয়াই আমরা দেখো এই লোহায় মরিচা পড়া একটা রাসায়নিক পরিবর্তন হিসেবে কল্পনা করে নিতে পারি, বা এটাকে আমরা বলতে পারি একটি রাসায়নিক পরিবর্তন। আশা করি তোমরা খ নাম্বারের অ্যান্সারটাও বুঝতে পেরেছো। চলো এখন আমরা একটু গ নাম্বার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে? বলছে প্রথম যৌগটিতে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ ব্যাখ্যা করো। দেখো এই যে প্রথম যৌগটা NaCl যেটা ছিল একটি যৌগ যার গলনাঙ্ক বলছে কত বলতো? 801 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই প্রশ্নটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে 2 নাম্বার চ্যাপ্টারের প্রশ্নের মতো, তাহলে দেখো তারপরেও যেহেতু আমাদের আসছে, সো আমি তোমাদেরকে প্রশ্নটা গলনাঙ্ক যেহেতু বলছে তোমাকে আমি সলভ করে দিচ্ছি। তাহলে দেখো এর স্ফুরণাঙ্ক দেওয়া আছে কত? 1465 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে চলো আমরা একটু গ নাম্বার প্রশ্নটা দেখে আসি। যদিও চিত্রটা তোমাদের আমি আগে আঁকায় রাখছি যাতে সময়টা আমাদের নষ্ট না হয়। তাহলে দেখো আমি এখান থেকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তুমি দেখো
এখানে আমরা একটা কি নিছি বলতো, গ্রাফ নিছি। হ্যাঁ, গ্রাফের তুমি যদি এটাকে এক্স অক্ষ ধরো, এটা যদি এক্স অক্ষ ধরো, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো ওয়াই অক্ষ। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি বলতো সময়। এখন দেখো এই যে বিন্দুটা আমরা দেখতেছি, আমি একটু যদি অন্য কালার নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এই যে বিন্দুটা আমরা দেখতেছি, আচ্ছা আমি এটাকে তোমাদের আরো সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো এই যে এই জিনিসটা যে আমরা নিলাম, ধরে নাও এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি বলতো, মূলত এটা হচ্ছে 0°C। কত ডিগ্রি সেলসিয়াস বলতো? 0°C। তাহলে দেখো 0°C ধরে নিতে পারো, বা তুমি সাধারণ একটা তাপমাত্রা ধরে নাও, কোনো সমস্যা নাই। তো তুমি যখন এ বিন্দুতে দেখতেছো, এই যে এ বিন্দুটা, এই এ বিন্দুতে কিন্তু আমাদের কি বলতো সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা ছিল NaCl, সেটা কিন্তু কি বলতো, সেটা কিন্তু কঠিন অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল বলতো? কঠিন অবস্থায় ছিল, আমরা ধরে নিলাম। ওকে, এখন আসো এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি দিচ্ছিলাম বলতো? তাপ দিচ্ছিলাম। এই যে এ থেকে বি রেখা পর্যন্ত আমরা তাপ দিতেছি, মানে সময় যত যাচ্ছে তাপমাত্রা তত বৃদ্ধি পাচ্ছে। দেখো এক সময় আমাদের ছিল কি 50°C, এখন হয়ে গেছে কি বলতো 801°C। তো দেখো আমরা এ যৌগ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিতেছিলাম, অর্থাৎ সময় যত যাচ্ছে তাপমাত্রা তত বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে যখন আমরা ঠিক 801°C তাপমাত্রায় গিয়ে পৌঁছাইলাম, এই যে বি বিন্দুতে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু গলতে শুরু করলো। সে কিন্তু ফুল গলে যায় নাই, সে কিন্তু গলতে শুরু করছে। এরপরে দেখো যদি ওই সময় আমরা আরো তাপ প্রদান করি, তখন কি করে বলতো? সোডিয়াম ক্লোরাইড তার গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছাইছে, এরপরে তার কিন্তু তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না। অর্থাৎ এই যে বি এবং সি এই রেখাটাই তুমি লক্ষ্য করো, এখানে কিন্তু তোমার তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না। তাহলে ভাই কেন বৃদ্ধি পাবে না? আমি তো তাপ দিচ্ছি, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে দেখো 801°C তাপমাত্রায় যখন গিয়ে পৌঁছায়, তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা গলতে শুরু করে, তখন কিন্তু পুরোটা গলে যায় নাই। তাহলে পুরোটা গলতে অবশ্যই আমাদের কি আরেকটু তাপের প্রয়োজন পড়বে। অর্থাৎ তখন দেখো এই যে বি থেকে সি এই সময়টা এখানে দেখো সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু এই যে দেখো আমাদের কিন্তু সময় অতিবাহিত হচ্ছে, ঠিক আছে, বাট তার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। এর কারণটা কি জানো? এর কারণ হচ্ছে 801°C তাপমাত্রায় যখন সোডিয়াম ক্লোরাইড গলতে শুরু করলো, তখন সে কিছু পরিমাণ তাপ শোষণ করতে থাকে। তাপ শোষণ করে সে সম্পূর্ণ পরিমাণ গলে যায়। অর্থাৎ এই বি থেকে সি রেখাটা সম্পূর্ণ পরিমাণ তার গলতে সময় লাগছে, যার ফলে এই ক্ষেত্রে কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পায় নাই। ঠিক যখন সি বিন্দুতে এসে পৌঁছাইলাম, ওই সময় যখন আমরা আরো তাপ দিতেছিলাম, তখন দেখো এই সি থেকে ডি রেখায় তার তাপমাত্রাটা বৃদ্ধি পেতে পাচ্ছিল। তাহলে দেখো যখন তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে ঠিক 1465°C তাপমাত্রায় অর্থাৎ ডি রেখায় গিয়ে পৌঁছাইলো, ডি বিন্দুতে 1465°C তাপমাত্রা যখন আসলো, তখন কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডটা তার স্ফুটনাঙ্ক তাপমাত্রা পেল। স্ফুটনাঙ্ক তাপমাত্রা মাত্র পাইছে। এরপরে তুমি যদি আরো তাপ দিতে থাকো, তাহলে এই যে ডি থেকে ই বিন্দু পর্যন্ত এই যে এতটুকু সময় তার কিন্তু আর তাপ বৃদ্ধি পাবে না, কারণ সম্পূর্ণ পরিমাণ স্ফুটনাঙ্ক পেতে এখানেও কিছু পরিমাণ তাপ সে কিন্তু শোষণ করবে। ঠিক আছে, এবং ই থেকে এফ এটা তখন সে কি হবে বলতো? জলীয় বাষ্পে পরিণত হবে। আশা করি বুঝতে পারছি। তার মানে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তাপমাত্রায় আসলে কিভাবে বৃদ্ধি পায়, সেটা আশা করি আমরা এই গ্রাফ থেকে বুঝতে পেরেছি। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, আবারও একবার যদি রিপিট করি, তাহলে দেখো এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের গলনাঙ্ক তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। 801°C তাপমাত্রায় পৌঁছানোর পরে আসলে সোডিয়াম ক্লোরাইডটা গলতে শুরু করছিল। এরপরে দেখো আরো তাপ প্রদান করার ফলে বি থেকে সি বিন্দুতে সে কিছু পরিমাণ তাপ শোষণ করছে, শোষণ করে সম্পূর্ণ পরিমাণ গলিত অবস্থায় প্রাপ্ত হয়েছে। এরপরে দেখো আমরা যদি আরো তাকে তাপ প্রদান করি, তখন আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, যেটা হচ্ছে আমাদের সি থেকে ডি রেখা। এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। এই তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে যখন সেটা কি হবে বলতো 1465°C তাপমাত্রায় এসে পৌঁছাবে, তখন মূলত এটা তার স্ফুটনাঙ্ক তাপমাত্রায় প্রাপ্ত হবে। তাহলে দেখো এই যে ডি বিন্দুতে আসার সঙ্গে সঙ্গে সে স্ফুটনাঙ্ক তাপমাত্রা পাইছে, তারপরে ডি থেকে ই রেখা পর্যন্ত সে আবারও তাপ শোষণ করবে, তাপ শোষণ করে সে কি হবে বলতো? ফুললি স্ফুটনাঙ্কে পরিণত হবে। এবং সর্বশেষে ই থেকে এফ যে রেখাটা দেখতেছো, এটা মূলত হচ্ছে আমাদের কি বলতো? জলীয় বাষ্প রেখা, অর্থাৎ সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এখন আমাদের বইটি পড়লে আশা করি তুমি গ নাম্বার অ্যান্সারটা বুঝতে পারবে। চলো তাহলে আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব, যে ঘ নাম্বার প্রশ্নে আমাদের আসলে কি ছিল। ঠিক আছে, ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখব।
তাহলে ঘ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তো আমি এটা নিয়ে একটু কথা বলে নেই। দেখো জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করার মানে মাধ্যমটা কি, বা প্রথমে আমরা শিখবো হচ্ছে বিদ্যুৎ পরিবহন জিনিসটা কি। মূলত বিদ্যুৎ পরিবহন হচ্ছে কি বলতো, ইলেকট্রনের পরিবহন। যদি কোনো যৌগের মধ্যে বা কোনো দ্রবণের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে যদি ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হয় তাহলে সেখানে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। তার মানে বিদ্যুৎ প্রবাহের প্রথম শর্ত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আর ইলেকট্রন প্রবাহিত কখন হয়, যখন কোনো যৌগ জলীয় আকারে জলীয় দ্রবণে মানে আয়নিত হয়। ঠিক আছে, এক কথায় আয়নিত হয়। আয়ন যদি সৃষ্টি না হয় সেখানে কিন্তু কি হবে না, বিদ্যুৎ পরিবহন হবে না। যেমন কঠিন লবণের ক্ষেত্রে তুমি যে খাবার লবণটা বাসায় থাকে এইটাতে কিন্তু বিদ্যুৎ পরিবহন হবে না, কারণ সেখানে মুক্ত সঞ্চারণশীল ইলেকট্রন নাই। ইলেকট্রন না থাকলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন আমাকে বলছে এই যে দুইটা যৌগ ছিল, একটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, অপর আরেকটা যৌগ কি ছিল বলতো, আরেকটা যৌগ আমাদের ছিল হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুইটার বন্ধন ভিন্ন হওয়া সত্ত্বেও এরা কেন বিদ্যুৎ পরিবহন করে, চলো আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে NaCl আর একটা হচ্ছে আমাদের কি বলতো HCl। এরা দেখো সোডিয়াম একটা ধাতু, এবং এখানে আমি যদি দেখি ক্লোরিন একটা অধাতু। তাহলে ধাতু এবং অধাতু যখন বন্ধন গঠন করে সেটাকে আমরা কি বলি বলতো, সেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। কি বন্ধন বলি, আয়নিক বন্ধন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমাদের কোন বন্ধন বিদ্যমান বলতো, আয়নিক বন্ধন কিন্তু বিদ্যমান। আবার আমি যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, এই যে HCl এর মধ্যে ভাই কোন বন্ধন বিদ্যমান আছে বলতো, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, এবং তুমি যদি লক্ষ্য করো ক্লোরিনও কিন্তু একটা অধাতু। তাহলে দেখো দুইটা অধাতু যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করে তখন সেই বন্ধনটাকে আমরা কি বলি বলতো, এই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। তার মানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক বন্ধন, আর সমযোজী বন্ধনে কে আছে বলতো, HC। তাহলে দুইজনের মধ্যে কিন্তু দুই ধরনের বন্ধন। এখন কথা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে জানি যে আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে কি করে, আয়নিত হয়, বিধায় তারা বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু অধিকাংশ সমযোজী যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এখন লক্ষ্য করো HCl সমযোজী হওয়া সত্ত্বেও সে কেন বিদ্যুৎ পরিবহন করে, এর কারণ হচ্ছে HCl একটা তীব্র অ্যাসিড। এই যে তীব্র অ্যাসিড জলীয় দ্রবণে কিন্তু সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ এরা আয়নিত হয়। আয়নিত হলেই সেখানে ইলেকট্রনের প্রবাহ হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হবে। তাহলে এখন চলো বিদ্যুৎ প্রবাহটা কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। তাহলে আমরা দুইটা বিকার দিয়ে আসলে বিদ্যুৎ পরিবহন কৌশলটা আমরা আসলে শেখার চেষ্টা করব। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা সেল, আর এই পাশে আমি আরেকটা সেল দিলাম। ঠিক আছে, দুইটা সেল, আমি দুইটা একবারে তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এটার যদি একটা সেল হয়, সেলের এক প্রান্তে থাকবে হচ্ছে আমাদের কি বলতো, অ্যানোড প্রান্ত, আর এক প্রান্তে থাকবে কি বলতো, ক্যাথোড প্রান্ত। কে থাকবে বলতো, ক্যাথোড প্রান্ত। তাহলে অ্যানোড আর ক্যাথোড আশা করি আমরা জিনিসটা বুঝি। তাহলে দেখো তোমাদের 8 অধ্যায় যদি সিলেবাসে থাকতো তাহলে আরো সুবিধা হতো, যেহেতু তোমাদের 8 অধ্যায় নাই তোমাদের, যার কারণে এটা একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে। এখন আসো এটা পঞ্চম অধ্যায় যদি আসে তারপরেও 8 অধ্যায় সবচেয়ে বেশি আলোচনা করা হয়। এখন দেখো এই প্রান্তটাকে আমি নাম দিলাম কি বলতো, এটাকে আমি বলতেছি অ্যানোড প্রান্ত। কোন প্রান্ত বলতেছি বলতো, অ্যানোড প্রান্ত। আর এই প্রান্তটাকে আমরা কি বলতেছি বলতো, ক্যাথোড প্রান্ত। ওকে, তো এই অ্যানোড এবং ক্যাথোডের ক্ষেত্রে একটা জিনিস আমরা মাথায় রাখবো, অ্যানোডকে আমরা মাথায় রাখবো এ এবং এ দিয়ে। কি দিয়ে মনে রাখবো বলতো, এ এবং এ। তো কিভাবে, এখন তুমি লক্ষ্য করো এই এ থেকে মনে রাখবা হচ্ছে অ্যানোড, আর এই এ থেকে তুমি মনে রাখবা কি বলতো, এই এ থেকে মনে রাখবা হচ্ছে অ্যানায়ন। তার মানে অ্যানোডে কে যাবে বলতো, অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন। অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যাবে। ঠিক আছে, অ্যানায়ন বলতে আমরা কাকে বুঝি, ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। ঠিক আছে, আর এই ক্যাথোডকে আমরা মনে রাখবো সি এবং সি দিয়ে। কি মনে রাখবো বলতো, সি এবং সি দিয়ে। তাহলে সি থেকে হচ্ছে আমাদের কি বলতো, সি থেকে হচ্ছে আমাদের ক্যাথোড, এবং সি থেকে হচ্ছে আমাদের কি বলতো, ক্যাটায়ন। সি থেকে কি বলতো, ক্যাটায়ন। তার মানে ক্যাথোডে আসলে কে যাবে বলতো, ক্যাথোডে আসলে ক্যাটায়ন যাবে। এখন আসো অ্যানোডে সবসময় মনে রাখবা আল্লাহর দুনিয়াতে যত সেল আছে সব সেলে অ্যানোডে সবসময় কি ঘটবে বলতো, অ্যানোডে সবসময় জারণ ঘটবে। আর ক্যাথোডে সবসময় কি ঘটবে বলতো, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটবে। ক্যাথোডে সবসময় কি ঘটবে, বিজারণ ঘটবে। এখন দেখো ধরে নাও আমি এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দিলাম। জলীয় দ্রবণ দেওয়া মানে কি, আমার এখানে দুইটা আয়নের সৃষ্টি হবে, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আর একটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন। ওকে, এখন দেখো তাহলে অ্যানোড প্রান্তে কে যাবে, অ্যানায়ন।
অ্যানায়নকে এই যে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন মানে ক্লোরিন, এখন কথা হচ্ছে তার মানে যদি অ্যানায়ন অ্যানোডের দিকে যায় তার মানে অ্যানোড দণ্ডটা আসলে কি ছিল, ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই অ্যানোড দণ্ডটা কিন্তু ছিল ধনাত্মক, কারণ বিপরীতধর্মী আধানদ্বয় পরস্পরকে কিন্তু আকর্ষণ করে। তাহলে ক্যাথোড প্রান্তে যেহেতু ক্যাটায়ন যাচ্ছে তার মানে ক্যাথোড দণ্ডটা অবশ্যই ঋণাত্মক ছিল, যার কারণে সেখানে যাবে। তাহলে এখন সহজে একটা জিনিস বোঝো, এই যে ক্লোরিন অ্যানোডে আসলো, ক্লোরিন মাইনাস মানে কি, সে অলরেডি একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। তার মানে সে কি করবে বলতো, এই যে অ্যানোড প্রান্তের কাছে আসবে এবং সে একটি চার্জ মানে একটি ইলেকট্রন ছেড়ে দেবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু চার্জ মুক্ত হবে, অর্থাৎ Cl এ পরিণত হবে। তাহলে এখানে তুমি লক্ষ্য করো তো, তাহলে দেখো একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, তাহলে এইরকম দুইটা ক্লোরিন একসঙ্গে যুক্ত হয় তখন ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এখানে সে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিল। আবার এই ইলেকট্রনটা যদি আমাদের এই বর্তনীর মাধ্যমে ক্যাথোড প্রান্তে চলে আসে, তাহলে এখন দেখো ক্যাথোড প্রান্তে কি হবে, সোডিয়াম প্লাস ক্যাথোডের দিকে আকর্ষিত হবে এবং সেখানে গিয়ে কিন্তু কি হবে, সোডিয়াম প্লাস মানে কি, সে অলরেডি ইলেকট্রন দান করে রাখছে, তাহলে সে যদি ক্যাথোড প্রান্তে যায় তার কাছ থেকে ইলেকট্রনটা আবার নিয়ে নেবে। অর্থাৎ দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি ঘটবে, সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়ামে পরিণত হবে। তাহলে এখন তুমি লক্ষ্য করো তো, অ্যানোড থেকে ক্যাথোড প্রান্তের দিকে এখানে আমাদের কি হলো, ইলেকট্রনের প্রবাহ হইলো, আর ইলেকট্রনের প্রবাহ মানে কি, বিদ্যুৎ প্রবাহ, যার কারণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কিন্তু আমাদের কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এটাকে আমরা বলতেছি তখন জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে তখন আমরা বলতেছি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণের মাধ্যমে এখানে কিন্তু আমাদের কি হইলো, বিদ্যুৎ উৎপন্ন হলো। সেম ঘটনাটা ঘটবে কোথায় বলতো, সেম ঘটনা ঘটবে কোথায়, HCl এর ক্ষেত্রে। এর কারণ কি, HCl হচ্ছে ক্লোরিন যুক্ত অ্যাসিড, এটা হচ্ছে তীব্র অ্যাসিড, আর তীব্র অ্যাসিড পানিতে কি হয়, স্বল্প পরিমাণ না একবারে সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হয়, আর যেগুলা মৃদু অ্যাসিড এগুলো স্বল্প মাত্রায় বিয়োজিত। তাহলে দেখো আমি এই HCl এর ক্ষেত্রেও সেম, একটা অ্যানোড যদি আঁকি আর একটা কি থাকবে তাহলে বলতো, এখানে ক্যাথোড থাকবে। ওকে, তাহলে অ্যানোড এবং ক্যাথোডকে যদি আমরা যুক্ত করি একটা সেলের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রেও কিন্তু কি হবে, HCl পানিতে যদি দ্রবীভূত করি সেও কিন্তু আয়নিত হবে, অর্থাৎ সে H+ এবং Cl- এ পরিণত হবে। তাহলে দেখো সেম একই ঘটনা ঘটবে, যে অ্যানায়ন ছিল সে অ্যানোডকে আকৃষ্ট করবে, যে ক্যাটায়ন ছিল সে ক্যাথোডকে আকৃষ্ট করবে। তাহলে অ্যানোডে এসে সে কি হবে বলতো, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু চার্জ মুক্ত হবে, তাহলে চার্জ মুক্ত হলো, তাহলে ক্লোরিনে পরিণত হবে। আবার প্রোটন বা H+ ক্যাথোড প্রান্তের দিকে আকৃষ্ট হবে, আকৃষ্ট হলে কি হবে বলতো, H+ কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সেও কিন্তু মুক্ত পরমাণুতে পরিণত হবে। তাহলে এখন দেখো এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, ইলেকট্রনের কিন্তু প্রবাহ হচ্ছে। যেহেতু ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তাই আমরা কি বলতে পারবো বলতো, এটাকে দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো দুইজনের কিন্তু কি বলতো, বন্ধন আলাদা, একজন হচ্ছে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন বিদ্যমান, আরেকজনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, বাট দুইজনেই কিন্তু জলীয় দ্রবণে কি করতেছে বলতো, বিদ্যুৎ উৎপাদন করতেছে। এর কারণটা কি বলতো, এর কারণটা দুইজনেই হচ্ছে জলীয় দ্রবণে আয়ন সৃষ্টি করে, মুক্ত আয়নের সৃষ্টি করে। যে সকল যৌগ জলীয় দ্রবণে মুক্ত আয়ন সৃষ্টি করবে, অর্থাৎ পোলার যৌগসমূহ, তারা আসলে কি করবে বলতো, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা ফুললি পেয়ে গিয়েছো। তাহলে দেখো আমাদের বই থেকে তুমি সরাসরি কি করতে পারতেছো বলতো, তোমার সমস্যাটা সরাসরি সমাধান করে নিতে পারতেছো। তার মানে বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। সো দেরি না করে দ্রুত বইটি অর্ডার করে ফেলো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।